আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি শাহরিন সুলতানা মৌলি তোমাদেরকে আজকের নতুন বাংলা ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই থেকে শব্দ গঠন অধ্যায়টি। শব্দ বলতে আমরা কি বুঝি? শব্দ হলো আসলে ভাষার প্রাণ, কারণ শব্দের পর শব্দ মিলিয়েই আমরা বাক্য তৈরি করি, আর সেই বাক্য দিয়ে আমরা নিজেদের মনের ভাব প্রকাশ করে থাকি। তাই শব্দ খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান আমাদের ভাষার। শব্দ কাকে বলে তোমরা বলতে পারবে? আমরা সবাই ছোট থেকে শব্দের একটি সংজ্ঞা পড়ে এসেছি এবং সেটি মুখস্থ করে এসেছি যে এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে গঠিত অর্থবোধক ও উচ্চারণযোগ্য একককে বলা হয় শব্দ। এই যে শব্দের সংজ্ঞাটা আমরা দিয়ে থাকি, এটা কি আমরা আসলে বুঝে বলি? এখন আমরা দেখি এই সংজ্ঞাটাকে একটু বোঝার চেষ্টা করি। আমি এখানে লিখেছি ল, লিখেছি দীর্ঘ ই, লিখেছি গ। এগুলো আসলে কি? এগুলোকে আমরা ধ্বনি বলতে পারি যখন আমরা মুখে বলি, আর যখন লিখি তখন সেটি হয়ে যায় বর্ণ। তো এখানে ধরলাম ল, ই, গ, এগুলো প্রত্যেকেই আলাদাভাবে এক একটি ধ্বনি। এখন শব্দের সংজ্ঞায় আছে যে কিছু ধ্বনিকে সমন্বয় করতে হবে, অর্থাৎ একত্রিত করতে হবে। একত্রিত করলে সেটি শব্দ হবে। তাহলে আমরা এখন এই ধ্বনিগুলোকে একত্রিত করে লিখলাম ল, ইগ। কিছু ধ্বনিও পেলাম এবং সেটিকে একত্রিতও করলাম। কিন্তু এটা কি আসলে শব্দ হয়েছে? না, হয়নি। কেন? কারণ এটার কোনো অর্থ প্রকাশ পাচ্ছে না। এটার কোনো অর্থ আমরা বুঝি না। তাহলে কতগুলো ধ্বনিকে শুধু একত্রিত করে দিলেই হবে না, সেগুলোর অর্থ থাকতে হবে, তাহলেই হবে সেটি শব্দ। তাহলে এই লয়িক আসলে কোনো শব্দ না, কারণ এর কোনো অর্থ নেই। এখন আমরা লিখলাম ঈগল। ল, দীর্ঘ ই আর গ কে একত্রিত করে দিয়ে এই তিনটা ধ্বনিকে একত্রিত করে আমরা এখন লিখলাম ঈগল। এবং ঈগল কি আসলে শব্দ? অবশ্যই ঈগল একটি শব্দ, কারণ ঈগল বলতে আমরা একটি পাখিকে বুঝিয়ে থাকি। যেহেতু এটার অর্থ আছে, তাই ঈগল একটি শব্দ। তার মানে শব্দের সংজ্ঞা হচ্ছে যে কতগুলো ধ্বনিকে একত্রিত করতে হবে, কিন্তু সেটার একটা অর্থও প্রকাশ পেতে হবে, তাহলেই সেটা হবে শব্দ। এখন আমরা সংজ্ঞায় বলেছি যে একটা বা একের বেশি ধ্বনি, এক বা একাধিক ধ্বনির সমন্বয়। তো একাধিক ধ্বনির সমন্বয়ে যে শব্দ হয় সেটা আমরা দেখলাম। এখন একটা ধ্বনি দ্বারাও কি আসলে শব্দ হয়? সেটা কিভাবে হয় সেটা দেখে আসি। ওই, ক, হ, এগুলো কি শব্দ? না, এগুলো যখন আলাদাভাবে বা স্বাধীনভাবে ব্যবহৃত হয় তখন তারা শব্দ না। কিন্তু এটাকে শব্দ বানানো যায় যদি আমরা এগুলোকে বাক্যে ব্যবহার করি। দেখো, ওই দেখা যায় তাল গাছ। এখানে ওই দ্বারা ওইখানে বোঝাচ্ছে। ওই এখানে একটা ধ্বনি হলেও শব্দ। কথা ক পাখি, ক বলতে কওয়া বা বলা বোঝাচ্ছে। এখানে ক একটি শব্দ। মানুষ হ বলতে মানুষ হতে বলছে, তাই হও এখানে একটি শব্দ। তাহলে এখন আমরা শব্দের সংজ্ঞাটা পড়ি, আমার মনে হয় ঠিকঠাক আমরা বুঝে যাব। এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক ও উচ্চারণযোগ্য একককে বলা হয় শব্দ। যেমন গোলাপ, কলম, আকাশ, গাড়ি, ঈগল ইত্যাদি। শব্দের শ্রেণীবিভাগে শব্দকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায়। ভাগগুলো হলো উৎপত্তিগত, গঠনগত এবং অর্থগত। এই শব্দকে মূলত এই তিন ভাগে ভাগ করার পর এই তিনটি ভাগকেও আবার বেশ কিছু ভাগে ভাগ করা হয়েছে।
তবে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হবে শব্দের গঠনগত দিক। এখন শব্দের গঠনগত দিক আলোচনা করতে গিয়ে প্রথমেই আমাদেরকে কি জানতে হবে? শব্দের গঠন আসলে কি? শব্দের গঠন বলতে কি বোঝায়? শব্দের গঠন বলতে বোঝায় শব্দ তৈরির বা নির্মাণের প্রক্রিয়া। শব্দ কিভাবে সৃষ্টি হয় তা আমরা শব্দ গঠন থেকে জানতে পারি। মানে একটার পর একটা শব্দ কিভাবে কোন নিয়মে যুক্ত হয়ে বা একটার পর একটা বর্ণ বা ধ্বনি কিভাবে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে, নতুন নতুন শব্দ সৃষ্টি করছে, এই প্রক্রিয়াটাকেই আমরা বলে থাকি শব্দের গঠন। তাহলে এখন দেখি গঠনগত দিক থেকে শব্দের শ্রেণীবিভাগ কি কি। গঠনগত দিক থেকে আমরা শব্দকে দুই ভাগে ভাগ করতে পারি। এক হলো মৌলিক শব্দ আর এক হলো সাধিত শব্দ। তাহলে আমরা এখন দেখি মৌলিক শব্দ কি। আমরা এখানে একটা শব্দ লিখেছি কলম। কলমকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই? ক, ল, ম পাচ্ছি। ক, ল, ম পাচ্ছি, তিনটা ধ্বনি বা তিনটা বর্ণ পাচ্ছি। এই ধ্বনি তিনটা পেলাম, কিন্তু এর মধ্যে কিন্তু অন্য কোনো শব্দ লুকিয়ে নেই। কলম হলো এই জন্য একটি মৌলিক শব্দ। এখন আমরা একটু মৌলিক শব্দের সংজ্ঞাটা দেখে নিই, তাহলে আমরা আরো পরিষ্কার হয়ে যাব। যেসব শব্দকে বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে। আসলে মৌলিক কথাটার অর্থ হচ্ছে মূল, অর্থাৎ মৌলিক শব্দ মানে হচ্ছে মূল শব্দ। তাহলে মৌলিক শব্দকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাই? ধ্বনি পাই। যেমন এখানে কলম একটি মৌলিক শব্দ, সেটা আমরা কিভাবে বুঝলাম? কারণ কলমকে যখন আমরা ভাঙলাম তখন আমরা পেলাম ক, ল, ম ধ্বনি পেলাম, এর মধ্যে আর কোনো শব্দ লুকিয়ে নেই। আবার একদম শেষে আছে দেখো আম। এই আমকে একইভাবে স্বরে আ আর ম, আমকে ভাঙলে পাচ্ছি স্বরে আ ম। বই, বইকে ভাঙলে পাচ্ছি ব আর রস্বই। এইভাবে আরো অনেক মৌলিক শব্দের উদাহরণ দেয়া যায়। তার মানে যেই শব্দটাকে ভাঙা তো যাবে কিন্তু ভাঙলে পাবো ধ্বনি, ওর ভিতরে আর কোনো শব্দ লুকিয়ে থাকবে না, সেটাই হবে আমাদের মৌলিক শব্দ। আমরা এখন সাধিত শব্দের সংজ্ঞাটা দেখলে তাহলে আমরা মৌলিক শব্দটা আরো পরিষ্কার হতে পারবো। তো সাধিত শব্দের জন্য আমরা একটা উদাহরণ নিয়েছি ডুবন্ত। ডুবন্ত মানে ডুবে যাচ্ছে, এমন একজন মানুষ পানিতে ডুবে যাচ্ছে, ডুবন্ত। তাহলে ডুবন্তকে আমরা এখন ভাঙবো যেভাবে আমরা মৌলিক শব্দকে ভেঙেছিলাম। ডুবন্তকে ভাঙলে আমরা পাই ডুব যোগ অন্ত। দেখো ডুবন্তকে ভাঙলে আমরা এর ভিতরে একটা শব্দ পাচ্ছি, কিন্তু মৌলিক শব্দকে ভেঙে আমরা ওর ভিতরে আর কোনো শব্দ পাইনি, শুধু ধ্বনি পেয়েছিলাম। কিন্তু এই যে ডুবন্ত শব্দকে ভেঙে আমরা ডুব একটা শব্দ পেলাম, এইটার একটা অর্থ আছে, ডুব মানে ডুব দেয়া, পানিতে ডুবা। তাহলে এইভাবে যখন আমরা এই যে দেখো এখানে ডুবন্ত শব্দকে ভেঙে আরো একটি অর্থবোধক শব্দ ডুব পাওয়া গেছে, আর একটি ব্যাকরণিক উপাদান প্রত্যয় পাওয়া গেছে, অন্ত একটি প্রত্যয় পাওয়া গেছে। আবার একইভাবে আমরা মাতা পিতা, এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাই? মাতা ও পিতা, আরো দুটো শব্দ আমরা পেলাম। এ কারণেই এটা হচ্ছে সাধিত শব্দ। তার মানে সাধিত শব্দকে যখন আমরা ভাঙি তখন সেই শব্দটার মধ্যে থেকে আমরা আরো একটা বা একটার বেশি লুকানো শব্দকে পাই। কিন্তু এই যে ডুবন্তকে ভেঙে আমরা ডুব যোগ অন্ত পেলাম, এখন এই ডুবটা হয়ে গেল আসলে মূল শব্দ বা মৌলিক শব্দ। এই ডুবকে যদি আমরা ভাঙি তাহলে কিন্তু এর মধ্যে আর কোনো শব্দ পাবো না, এটাকে ভাঙলে আমরা পাবো ধ্বনি। এ কারণেই এই ডুবটাকে আমরা বলছি মৌলিক শব্দ। তাহলে সাধিত শব্দের সংজ্ঞায় যাই। সাধিত শব্দের সংজ্ঞা হলো যেসব শব্দকে বিশ্লেষণ করলে বা ভাঙলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়
তাকে সাধিত শব্দ বলে। সাধিত শব্দ হলো মূলত এমন শব্দ যার ভিতরে আরও কিছু অর্থবোধক শব্দ লুকিয়ে থাকে। সাধারণত কোনো মৌলিক শব্দের সাথে বিভিন্ন ব্যাকরণিক উপাদান যুক্ত হয়েই সাধিত শব্দ গঠিত হয়। এখানে ডুবন্ত শব্দটিতে কি হয়েছে? ডুব একটি মৌলিক শব্দ, এটার সাথে অন্ত প্রত্যয় যোগ হয়ে ডুবন্ত নতুন একটি শব্দ গঠিত হয়েছে। এ কারণে ডুবন্ত যখন হয়েছে তখন সেটি হয়ে গেছে সাধিত শব্দ। এখন আমরা দেখি যে সাধিত শব্দ আর মৌলিক শব্দ কি কি ভাবে গঠিত হয়। তো প্রথমে আমরা দেখব মৌলিক শব্দ গঠনের উপায়। মৌলিক শব্দ গঠনের তিনটি উপায় আছে, অর্থাৎ তিন ভাবে মৌলিক শব্দকে গঠন করা যায় বা তৈরি করা যায়। তো উপায়গুলো কি কি আমরা একটা একটা করে দেখতে থাকি। প্রথমেই আছে বর্ণের সাথে বর্ণ যোগ করে। তার মানে বর্ণের সাথে বর্ণ যোগ করে মৌলিক শব্দ গঠন করা হয়। যেমন এখানে ব একটা বর্ণ, ল একটা বর্ণ, এই দুটো বর্ণকে যোগ করে আমরা পেয়েছি বল। আবার একইভাবে স্বরে আ একটা বর্ণ, ম একটা বর্ণ, এই দুটো বর্ণকে যোগ করে আমরা পেয়েছি আম। আবার ব একটা বর্ণ, হ্রস্ব ই একটা বর্ণ, এই দুটো বর্ণকে যোগ করে আমরা পেয়েছি বই। ম একটি বর্ণ, দন্ত ন একটি বর্ণ, এই দুটো বর্ণকে যোগ করে আমরা পেয়েছি মন। এভাবে আমরা আরো অনেক উদাহরণ দিতে পারি। তার মানে একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ যোগ করে আমরা মৌলিক শব্দ তৈরি করতে পারি। এর পরের উপায়ে যাই। এর পরেরটা হলো কার যোগ করে। এখন কার কাকে বলে দেখে নিই আমরা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলা হয়, অর্থাৎ স্বরে অ থেকে ও পর্যন্ত এগুলো স্বরবর্ণ আমরা জানি। এই বর্ণগুলোকে সংক্ষিপ্ত আকারে যখন আমরা লিখি বা কোনো চিহ্ন দ্বারা প্রকাশ করি, সেই চিহ্নটাকেই আমরা বলে থাকি কার চিহ্ন। তাহলে সরল বর্ণের সাথে কার যোগ করে শব্দ গঠন করা হয়। সরল বর্ণ বলতে এখানে বুঝিয়েছে এমন বর্ণ যার সাথে কোনো কার বা ফলা যুক্ত নেই। যেমন আমি দেখাচ্ছি, এখানে উদাহরণ দেখো। যেমন পড়া শব্দটি, প একটি সরল বর্ণ, এর সাথে অ, প যখন আমরা বলছি প এর সাথে কিন্তু অ এসে যায়। তাহলে প এর সাথে অ যুক্ত হয়ে হয়েছে প, আর ডয় শূন্য র এর সাথে আ যুক্ত হয়ে হয়েছে রা, পড়া। এই দুটো মিলে প যোগ রা, পড়া শব্দটি তৈরি হয়েছে। এখন তোমাদের এটা প্রশ্ন আসতেই পারে যে প এর সাথে অ যুক্ত হয়েছে, তাহলে সেটা দেখা যাচ্ছে না কেন? প এর সাথে যুক্ত হওয়া অ আমরা শুধু বুঝে নিতে পারি, এটা দেখতে পারি না, কারণ আমরা জানি যে আমাদের স্বরবর্ণের অ বর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই। যেহেতু অ বর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই, তাই সেটি আমরা ব্যবহার করতে পারিনি, আর সেই কারণে অ বর্ণটি প বর্ণের সাথে অন্তর্লীন হয়ে গেছে, অর্থাৎ মিশে গেছে। এরপরে ফলা যোগ করে আমরা মৌলিক শব্দ গঠন করতে পারি। তাহলে ফলা কাকে বলে? এটাও আমরা জানি যে ব্যঞ্জন বর্ণগুলোর সংক্ষিপ্ত রূপকে আমরা বলে থাকি ফলা। তো ঠিক একইভাবে কার যেভাবে যোগ করে নতুন শব্দ গঠন করা যায়, সেভাবেই সরল বর্ণের সাথে ফলা যোগ করে শব্দ গঠন করা যায়, নতুন নতুন শব্দ গঠন করা যায়, মৌলিক শব্দ গঠন করা যায়। যেমন উদাহরণ একটা দেখি, ছাত্র শব্দটি ছয়ের সাথে এখানে আ যোগ হয়ে ছা হয়েছে, ত এর সাথে র যোগ হয়ে ত্র হয়েছে। তাহলে এই দুটো মিলে ছা যোগ ত্র কি হয়েছে শব্দ? ছাত্র। আমরা যেমন মৌলিক শব্দ গঠনের উপায় দেখলাম, সেভাবেই সাধিত শব্দ গঠনেরও উপায় রয়েছে দুটো। তো এক এক করে আমরা দেখে নিই। সাধিত শব্দ গঠনের দুটি উপায় আছে, অর্থাৎ দুইভাবে সাধিত শব্দ গঠিত হতে পারে। তো সাধিত শব্দ গঠনের প্রথম উপায় হচ্ছে প্রত্যয়ের সাহায্যে শব্দ গঠন। সেটা কেমন দেখি আমরা। শব্দ বা ধাতুর পরে
প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করা যায়। তার মানে প্রত্যয় হচ্ছে ব্যাকরণের একটা উপাদান, আমরা আগেই বলেছি। তো এই ব্যাকরণের উপাদান প্রত্যয় যখন শব্দ বা ধাতুর সাথে যোগ হয়, এটা পরে যোগ হয়, শব্দের পরে যোগ হয় প্রত্যয়। তো প্রত্যয় যখন ধাতুর পরে যোগ হয়, যোগ হয়ে নতুন একটি শব্দ গঠন করে। আমরা আগেই জেনেছি যে সাধিত শব্দ হচ্ছে মূল শব্দের সাথে অন্য একটা ব্যাকরণিক উপাদান যুক্ত হয়েই সাধিত শব্দ গঠিত হয়। তো উদাহরণটা দেখি, যেমন বিমান। বিমান হচ্ছে একটা মূল শব্দ। এই বিমান শব্দের সাথে ইক প্রত্যয় যুক্ত হয়েছে। বিমান হচ্ছে মূল শব্দ, ইক হচ্ছে প্রত্যয় যুক্ত হয়ে নতুন একটা শব্দ তৈরি করেছে বৈমানিক। বৈমানিক অর্থ কি? যিনি উড়োজাহাজ চালান বা বিমান চালান তিনি হচ্ছেন বৈমানিক। এখানে বিমান শব্দের পরে ইক প্রত্যয় যুক্ত হয়ে তাহলে আমাদের নতুন একটি শব্দ বৈমানিক এসেছে। একইভাবে আমরা উদাহরণ দিতে পারি চল। চল বলতে কি? চলা বোঝায়। এর সাথে অন্ত প্রত্যয় যুক্ত হয়ে চলন্ত একটা নতুন শব্দ এসেছে। তারপরে দেখো ভ্রাতৃ। ভ্রাতৃর সাথে, ভ্রাতৃ মানে কি? ভাই, এর সাথে ত এটা যুক্ত হয়ে কি হয়েছে? ভ্রাতৃত্ব। এভাবে তাহলে প্রত্যয় যুক্ত করে, আমরা মূল শব্দের সাথে প্রত্যয় যুক্ত করে নতুন নতুন শব্দ গঠন করতে পারি। এরপরে সমাসের সাহায্যে শব্দ গঠন। তাহলে সাধিত শব্দ গঠনের আরেকটি উপায় হচ্ছে সমাসের সাহায্যে। সেটা কি রকম? পরস্পর সম্পর্কযুক্ত দুই বা তার চেয়ে বেশি পদকে একটি পদে পরিণত করার মাধ্যমে নতুন শব্দ গঠন করা যায়। মানে সম্পর্ক আছে এমন দুইটা বা দুইটার বেশি পদ, পদ হচ্ছে বাক্যের মধ্যে যখন শব্দ ব্যবহৃত হয় তখন সেটাকে আমরা পদ বলি। তো সেই শব্দগুলোকে এক পদে পরিণত করতে হয়, মানে একত্রিত করে ফেলার যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে সমাস। আর এই সমাসের নিয়মে আমরা নতুন নতুন শব্দ গঠন করে থাকি। যেমন দিন, দিন। এখন আমরা যদি কোনো একটা কথা বলি যে আমি প্রতিদিন স্কুলে যাই, আমরা কি সহজেই বলি সুন্দর করে যে প্রতিদিন স্কুলে যাই। সেটা না বলে আমরা যদি বলি আমরা দিন দিন স্কুলে যাই, কথাটা একটু কেমন যেন শোনায়। এই জন্য কথাটাকে সুন্দর শোনানোর জন্য আমরা কি বলেছি? দিন দিন যোগ করে দিয়ে একটা নতুন শব্দ গঠন করে ফেলেছি, প্রতিদিন। একইভাবে মৌমাছি। এখন আমরা খুব সহজেই বলি যে মৌমাছির থেকে আমরা মধু সংগ্রহ করেছি, মৌমাছি উড়ে বেড়াচ্ছে, মৌমাছি ফুলের মধু সংগ্রহ করে, এরকম অনেক কথা বলে থাকি সহজে। এখন আমরা যদি বলতাম যে মৌ সংগ্রহ করে যে মাছি, সে ফুল থেকে মধু সংগ্রহ করছে, তো কথাটা অনেক বড় হয়ে যেত এবং শুনতেও ভালো শোনাচ্ছে না। সেজন্য আমরা শব্দটাকে সংক্ষিপ্ত করে মৌ সংগ্রহ করে যে মাছি, এটাকে সংক্ষিপ্ত করে মৌমাছি। এটা কি সমাসের সাহায্যে সংক্ষিপ্ত করে নতুন একটি শব্দ গঠন করেছি। আবার সিংহ চিহ্নিত আসন। এই সিংহ চিহ্নিত আসনকে আমরা একত্রিত করে নতুন একটি শব্দ তৈরি করেছি, সিংহাসন। এগুলো সবই হচ্ছে সমাস সাধিত শব্দের উদাহরণ, অর্থাৎ সমাসের সাহায্যে সমাসের নিয়ম অনুযায়ী আমরা নতুন নতুন শব্দ তৈরি করেছি। এই জন্য এই শব্দগুলিকে আমরা বলে থাকি সমাসের সাহায্যে গঠিত শব্দ বা সমাস সাধিত শব্দ। তাহলে শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমি আশা করছি তোমরা আমাদের শব্দ গঠন অধ্যায়টি ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা কয়েকবার ভিডিওটি দেখে তারপরে আমার লেকচার শিটটি পড়লে বা বইটি পড়লে আমার মনে হয় তোমরা বাকিটুকু ভালোভাবে বুঝে যাবে। তাহলে ধন্যবাদ তোমাদেরকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন কোনো একটি ক্লাস নিয়ে আমি চলে আসবো।